প্রতিরক্ষা বা ডিফেন্স প্রতিরক্ষার যে কোনো দেশের সার্বভৌমত্ব জনগণের নিরাপত্তার বিশিষ্ট বিষয়টি নিশ্চিত করে। সন্ত্রাস, সাইবার ক্রাইম প্রতিরোধের বিষয়টির অন্তর্ভুক্ত। বিশ্বের প্রতিটি দেশের প্রতিরক্ষার সাথে প্রতিরক্ষা শিল্প খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এটি একদিকে যুদ্ধাস্ত্র উৎপাদন করে প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ করে, অন্যদিকে অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। শিল্পের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি যুক্ত হয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য ভিন্ন মাত্রা পেয়েছে। পৃথিবীর অনেক দেশ সরাসরি যুদ্ধ অস্ত্র উৎপাদন করতে না পারলেও তাদের মানব সম্পদ ব্যবহার করে প্রতিরক্ষার সাথে সম্পর্কিত সফটওয়্যার প্রস্তুত এবং বিপণন করে দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা পালন করছে। লাইক ইন্ডিয়া তাদের সবচেয়ে বেশি যতগুলো তাদের প্রোডাক্ট রয়েছে তার মধ্যে সফটওয়্যার অন্যতম, যেটা তারা রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। আমরা যেমন গার্মেন্ট শিল্প বা আমরা যদি বলি যে আমরা ফ্রিল্যান্সিং থেকেও মোটামুটি ইনকাম করছি, কিন্তু ওরা শুধু সফটওয়্যার রপ্তানি করে সেই পরিমাণ বা তার থেকে বহুগুণ ইনকাম করে। প্রতিরক্ষা এবং আইসিটি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। যেমন একসময় বোমার কোনো নিজস্ব বুদ্ধিমত্তা ছিল না, সেখানে তাকে যেখানে নিক্ষেপ করা হতো সেটি সেখানে আঘাত করত। এখন আইসিটির সহায়তায় স্মার্ট বোমা তৈরি করা সম্ভব হয়েছে, যেটি নির্দেশনে নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত করতে পারে। সাম্প্রতিককালে মনুষ্যবিহীন এয়ারক্রাফট বা আনম্যানড এরিয়াল ভেহিকল বা ইউভিএ বা ড্রোন, এক কথায় ড্রোন ব্যবহার করে প্রযুক্তির যুদ্ধের পরিস্থিতি পাল্টে দেওয়া সম্ভব হয়েছে। আকাশ থেকে মহাকাশ কেন্দ্রিক এবং হার্ডওয়্যার থেকে সফটওয়্যার বেস যুদ্ধ এখনকার যুদ্ধের নিত্যদিনের চিত্র। আমেরিকা এটা খুব করে থাকে, যে কোনো সময় যে কোনো দেশে হামলা চালাতে হলে আগে তারা ড্রোন পাঠিয়ে দেয়। আধুনিক যুদ্ধে স্যাটেলাইট এবং ইন্টারনেটের প্রভাব অপরিসীম। প্রতিরক্ষা শিল্পের এইসব লক্ষণীয় প্রভাবগুলো নিম্নরূপ। সো কি খুব প্রতিরক্ষার ক্ষেত্রে টেকনোলজি কোথায় কিভাবে কাজ করছে সেই জিনিসগুলো আমরা একটু এখানে জানবো। তো সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে সিমুলেশন বা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি নিরাপদ, অর্থসাশ্রয়ী এবং 24 ঘন্টা চালু থাকা সম্ভব হয়। এক কথায় এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা হয় সেনাবাহিনীর জন্য যে তারা যুদ্ধক্ষেত্রে আছে, সেভাবে প্রশিক্ষণ নিবে, তারা শিখবে। মানুষকেন্দ্রিক যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনার পরিবর্তে আধুনিক যুদ্ধ নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনা করা হয়। এক্ষেত্রে কমান্ডার তার অফিসে অবস্থান করে যুদ্ধের সার্বিক অবস্থান পর্যবেক্ষণ করে যুদ্ধ পরিচালনার তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। কমান্ডার যুদ্ধক্ষেত্রে থাকলে রিস্ক থাকতে পারে, তার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সে ভার্চুয়ালি কানেক্টেড থেকে কাজগুলো করতে পারছে। স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার দ্বারা দূর থেকে যুদ্ধের পরিস্থিতি সরাসরি সম্প্রচার, পর্যবেক্ষণ, কমান্ডিং করা হয় এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এই কাজগুলো করে থাকে। শত্রু বাহিনীকে পর্যস্ত করার জন্য তাদের কমান্ড সেন্টারে যোগাযোগ ব্যবস্থা ইলেকট্রনিক জ্যামিং করে অচল করে দিতে পারে। মিসাইল বা ক্ষেপণাস্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত কার্যকর নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। অত্যন্ত গোপনে শত্রুপক্ষের শিবিরে আঘাত আনার জন্য ড্রোন ব্যবহার করা হয়। মিসাইল, রকেট বা ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজে তথ্য প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বর্তমানে সেনা ও বিমান বাহিনীর ক্ষেত্রে বাংলাদেশের আর্ম ফোর্স বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী নামে পরিচিত। এই বাহিনীর উপর আমাদের দেশের প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত আছে। আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য তথ্য প্রযুক্তি দিয়ে দক্ষ করার পরিকল্পনা করা হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য মিলিটারি ইনস্টিটিউট অব টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক কথায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা ইউনিভার্সিটি যেখানে মিলিটারিদের প্রশিক্ষণ হয় বা ডিগ্রি তারা গ্রহণ করে, আন্ডারগ্রেড বা এমএসসি। বাট কিছু কিছু আসন সাধারণ বা ম্যাস পাবলিক পড়তে পারে, বা আপনারা ইন্টার পাস করে এখানে পরীক্ষা দিতে পারবেন যদি আপনার বুয়েটে ভর্তি হওয়ার যে ধরনের ক্যাটাগরি থাকে, বুয়েট কুয়েট সেই ধরনের একটা কোয়ালিফিকেশন ওরা চায়। এবং সিট সংখ্যা খুবই কম এবং একটু খরচ আছে, মোটামুটি ওখানে 4-5 লাখ টাকা খরচ হয়ে যায় এরকম। বাট ডিগ্রিটা খুব বেশি সুনামের এবং ওদের পড়ালেখার ব্যবস্থা খুবই ভালো এবং বিল্ডিং টিল্ডিং সবকিছু যদি বলি অনেকটা প্রাইভেটের মতো। এখানে উল্লেখযোগ্য যে প্রতিরক্ষা বাহিনী নানা ধরনের গবেষণার কারণে অনেক নতুন নতুন প্রযুক্তি গড়ে উঠেছে এবং পৃথিবীর সাধারণ মানুষ লাভবান হয়েছে। ইন্টারনেট এবং জিপিএস সেরকম দুটি উদাহরণ। অন্যদিকে এটাও সত্যি যে পৃথিবীতে যুদ্ধক্ষেত্রের একটি বিশাল বাণিজ্য থাকার কারণে পৃথিবীর বিশাল সম্পদ অপচয় করে প্রতিনিয়ত নতুন যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে। সেই অস্ত্র প্রকৃত যুদ্ধ অবস্থায় পরীক্ষা করার জন্য নির্দিষ্ট সময় পরে পরে পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ লাগিয়ে রাখার জন্য দুর্ভাগ্যজনকভাবে উদাহরণ রয়েছে। এক কথাই হচ্ছে যুদ্ধ অস্ত্র তৈরি হচ্ছে, বা যুদ্ধ যদি না হয় তাহলে তো অস্ত্র বিকতে হবে না। যে সকল অস্ত্রগুলো দেশগুলো অস্ত্র তৈরি করে, তো ওরা যেটা করে যে মাঝে মাঝে যে সকল দেশের মধ্যে প্রবলেম তাদের মধ্যে যুদ্ধ বাধাই দিয়ে তারা দুই দেশের কাছেই অস্ত্র বিক্রি করে। সো এটা কিন্তু ট্রু। জিনিসটা একটু অবাক করার ব্যাপার হলো এই জিনিসগুলো করছে দেশগুলো। মেট্রিক মিট হচ্ছে এমন কিছু প্যাটার্ন বা মেট্রিক্স, যেমন আপনারা মেট্রিক্স তো পড়েছেন। সো আমরা 3x3 ম্যাট্রিক্স এর কথা যেহেতু জানি, 3x3 ম্যাট্রিক্স। সো এই প্যাটার্ন গুলো ব্যবহার করে সাধারণত ডিভাইস গুলো কাজ করে। এবং বায়ো মিনস আমরা প্রাণী বা মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য প্রযুক্তি ব্যবহারকে বায়োমেট্রিক্স বলে।
একজন মানুষের সাথে অন্যান্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনই একরকম হবে না, বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক প্রকার দুই রকম। তো দুই রকম, একটা হচ্ছে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল বা বায়োমেট্রিক পদ্ধতি, এবং সে সম্পর্কে কি বলছে সেটা যদি আমরা একটু দেখি, আঙ্গুলের ছাপ শনাক্তকরণ বা ফিঙ্গারপ্রিন্ট। এই পৃথিবীতে প্রকৃতিভাবে প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন, অর্থাৎ একজনের সাথে অন্যজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই, একজনের টিপসই কখনোই অন্যজনের সাথে খাপ খাবে না। ফিঙ্গারপ্রিন্ট রিডারে কারোর আঙ্গুলের ছাপ দেওয়ার পর ছাপটি ছবি কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি আঙ্গুলের রেখার বিন্যাস, ত্বকের টিস্যু এবং ত্বকের নিচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপচিত্র তৈরি করে। হাতের রেখা শনাক্তকরণ বা হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে ব্যবহারের হাতের আকার, পুরুত্ব, হাতের রেখার বিন্যাস, আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে কায়িক পরিশ্রম করে এমন মানুষ, বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে পদ্ধতি খুব একটা কার্যকর নয়, কারণ যেহেতু তাদের ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া হাতে কিছু লেগে থাকলে পদ্ধতির কার্যকারিতা সেভাবে পরিলক্ষিত হয় না। আইরিশ শনাক্তকরণ বা আইরিশ স্ক্যানিং এ পদ্ধতিতে চোখের মণি চারিপাশে বেষ্টিত রঙিন বলয় বা আইরিশ বিশ্লেষণ করে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। শনাক্তকরণের জন্য সময়ও তুলনামূলকভাবে কম লাগে এবং সূক্ষ্মতাও গ্রহণযোগ্য মাত্রায় হয়ে থাকে। তবে কন্টাক্ট লেন্স পরা থাকলে এই পদ্ধতি সবসময় কার্যকর নাও হতে পারে। মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ বা ফেস রিকগনিশন এই পদ্ধতিতে পুরো মুখমণ্ডলের ছবি তুলে শনাক্ত করা হয়। আগে থেকে রক্ষিত স্যাম্পল মানের সাথে যায়, যার মুখমণ্ডলের আকৃতি বা তুলনা করা হবে তার ছবি ক্যামেরার মাধ্যমে ধারণা করে সেটি তুলনা করা হয়। সো একটা হচ্ছে কম্পারিজন করা হয়। ডিএনএ পর্যবেক্ষণ বা ডিএনএ টেস্ট। ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আমরা জানি, বায়োলজিতে পড়েছি আমরা, রাইট? সো টেস্টের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁত এবং প্রশ্নাতীতভাবে শনাক্ত করা যায়। মানব শরীরের যে কোনো উপাদান, যেমন রক্ত, চুল, আঙ্গুলের নখ, মুখের লালা হতে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়। সো এইটা আপনাদের মাল্টিপল কোশ্চেনের পার্ট হতে পারে, কোথা থেকে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়। এছাড়া এগুলোর গঠন প্রকৃতি শনাক্তের দ্বারা ম্যাপ বা ব্লুপ্রিন্ট বায়োলজিক্যাল ডেটাবেস সংরক্ষণ করা হয়। পরবর্তীকালে নমুনা নিয়ে পূর্ববর্তী ডেটার সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। দ্বিতীয় পদ, আমরা দুই ধরনের বায়োমেট্রিকের পদ্ধতির কথা বলেছিলাম। একটা তো আমরা দেখলামই ফিজিওলজিক্যাল, আর একটা হচ্ছে বিহেভিয়ার, মানে আচরণগত। কিবোর্ডে টাইপিং গতি যাচাইকরণ, টাইপিং কিস্ট্রোক ভেরিফিকেশন। কিবোর্ড কিংবা এ জাতীয় কোনো ইনপুট ডিভাইসে তার গোপনীয় কোড কত দ্রুত টাইপ করে দিতে পারে তার সময় পূর্বের সময়ের সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, সিগনেচার ভেরিফিকেশন, এটি একটি বহুল ব্যবহৃত ও দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি। আমরা জানি অলরেডি যে প্রত্যেকের সিগনেচার আলাদা, জিওবাস ছাপ আলাদা, হাতের ছাপ আলাদা, অথবা আইরিশ আলাদা। এই পদ্ধতি কোনো ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে স্বাক্ষরের আকার, ধরন, লেখার গতি, সময়, লেখার মাধ্যমে কলম, পেন্সিল ইত্যাদি চাপকে যাচাই করার জন্য শনাক্ত করা হয়। কণ্ঠস্বরের যাচাইকরণ বা ভয়েস রিকগনিশন, এই পদ্ধতিকে ব্যবহার করে কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণাপূর্বক কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করে ডেটাবেস সংরক্ষণ করা হয়। পরবর্তীকালে ভয়েস রেকর্ডের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা করে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। এই পদ্ধতিকে ব্যক্তির সর্দি, কাশি হলে শনাক্তকরণ বিঘ্নের সৃষ্টি হয়। বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ: মৃতদেহ শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণ, জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার নিবন্ধন, এটিএম, অনলাইন ব্যাংকিং, প্রবেশ নিয়ন্ত্রণ, উপস্থিতি নির্ণয়, কম্পিউটার বা মোবাইল ফোন লগ ইন, ই কমার্স, স্মার্ট কার্ড ইত্যাদিতে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার রয়েছে। তো যেখানে যেখানে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু করতে হবে, যে কোথায় কোথায় বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করা যায়। বায়ো ইনফরমেটিক্স, সো এখানে একটা ইনফরমেশনের সাথে পরিচিত আমাদের বায়ো। গবেষণার ক্ষেত্রে মাইক্রোবায়োলজি বা এই ধরনের মানে জেনেটিক টেকনোলজি, এই জায়গাগুলোতেও কিন্তু টেকনোলজি প্লাস আমাদের বায়োইনফরমেটিক্সের ব্যবহার অনেক আছে। তো সেটা আমরা একটু দেখব। বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত বা পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। সো কি কি আছে এখানে বায়ো ইনফরমেটিক্স? সো এটা কিন্তু একটা ভালো সংজ্ঞা হতে পারে, যে বা মাল্টিপল কোশ্চেন হতে পারে যে বায়ো ইনফরমেটিক্স কি কি নিয়ে গঠিত। জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যান। মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। বায়ো ইনফরমেটিক্সের বড় সাফল্য এসেছিল প্রথম যখন 13 বছরের দীর্ঘ প্রচেষ্টার পর মানব জীবনে প্রথম সিকোয়েন্স করা হয়েছিল এবং সেই তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছিল যেন সারা পৃথিবীর বিজ্ঞানীরা সেটি পেতে পারে। এখন প্রযুক্তির উন্নয়নের কারণে কয়েক ঘন্টার ভেতরে পুরো মানব জিনোম সিকোয়েন্স করা সম্ভব। বায়ো ইনফরমেটিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ক্যান্সারের উপর গবেষণা। ক্যান্সারটা কোত্থেকে আসছে একটা সিকোয়েন্স করা।
টোটাল জিনিসটাকে একটু ব্যবস্থা করা। ভবিষ্যতে প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা ভাবে তার নিজস্ব ওষুধ ব্যবহৃত, সেটিও সম্ভব হবে বায়ো ইনফরমেটিক্স এর গবেষণার ফলে। প্রোটিনের গঠন বহুদিন থেকে বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বায়ো ইনফরমেটিক্স এর এই ব্যাপারেও মূল গবেষণার বড় ভূমিকা পালন করছে। বিজ্ঞানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবর্তন বা ইভলিউশন। এই বিবর্তনের রহস্য উন্মোচনে বা ইনফরমেটিক্স অনেকটি ভূমিকা পালন করে। সো এই ইভলিউশন বলতে আমরা আসলে শুধু ডারউইনের ইভলিউশনটা বুঝলে ভুল হবে, সেটা কিছুটা বিতর্কিত। অনেক ইউনিভার্সিটি সেটাকে রিজেক্ট করে, তারপরেও বাংলাদেশে কেন পড়ায় আই ডোন্ট নো। কিন্তু বিবর্তনের জিনিসটা হচ্ছে কিভাবে কোনো কিছু চেঞ্জ হচ্ছে ধাপে ধাপে। কারণ আমরা যদি কম্পিউটারের ইতিহাস দেখি, কম্পিউটার একসময় মেইন ফ্রেম থেকে কিভাবে পার্সোনাল কম্পিউটার এসছে, তো সেটা ওয়ান কাইন্ড অফ একটা রিভিলেশন। সাধারণত নিচে 4টি ভিন্ন ভিন্ন শাখার উৎপাদন কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে। আণবিক জীববিদ্যা মেডিসিন ডেটার উৎস বিশ্লেষণের কাজ করে। সো আণবিক জীববিদ্যা মেডিসিন কি করে? ডেটার উৎস নিয়ে কাজ করে, সোর্স নিয়ে কাজ করে। ডেটাবেস কি করে? নিরাপদ ডেটা সংরক্ষণ। রিট্রিভ মানে হচ্ছে সেখান থেকে ডেটা সংগ্রহ করা, আপনার ডেটা আছে এবং সেখান থেকে আবার ডেটা সংগ্রহ করা। প্রোগ্রাম উৎপাদক বিশ্লেষণ অ্যালগোরিদম, যার মাধ্যমে বায়ো ইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা। সো প্রোগ্রাম করা মানে হচ্ছে তাকে অ্যালগোরিদম ব্যবহার করে কিছু ইনস্ট্রাকশন দেওয়া। গণিত পরিসংখ্যানের সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা, পসিবিলিটি, প্রবাবিলিটি। আপনি ডেটা সংগ্রহ করেছেন, কাজ করেছেন, তো কোনো একটা জিনিস তো আপনি সমাধান চান, তো সেই সমাধানটা অ্যাকচুয়াল যেটা আপনি চাচ্ছেন সেটার কতটুকু কাছাকাছি, প্রবাবিলিটি কতটুকু, 99% না 98%, সেটা। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার মূলত জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক ও সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। আর এই জৈবিক তথ্য হিসাব নিকাশ ও সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধানে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। যেমন জিনোম সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স ইত্যাদি গঠন উৎপাদনের ইলেকট্রনিক ডেটাবেস গঠনে কম্পিউটার প্রযুক্তি বিশেষভাবে ব্যবহৃত হয়। এছাড়া মলিকুলার মেডিসিন, জিন থেরাপি ও ওষুধ তৈরিতে, বর্জ্য পরিষ্কারকরণে, জলবায়ু পরিবর্তন গবেষণায়, বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং, অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, প্রোটিন মিথস্ক্রিয়া পর্যবেক্ষণে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার হয়। সো বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। সো এখন যদি আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং জানি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনাদের বায়োলজিরই একটা আলাদা সাবজেক্ট, যেটা ইউনিভার্সিটি গেলে আপনারা পাবেন, এবং এটা খুব বেশি একটা ভ্যালুয়েবল সাবজেক্ট কিন্তু, এবং অনেক অনেক গবেষণা করা হয়। জেনেটিক্স আসছে জিন থেকে, ডেফিনেটলি জিন থেকে জেনেটিক্স। আমরা জানি প্রতিটি জীবদেহের অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষ নিয়ে গঠিত। প্রত্যেকটি কোষের মাঝ থাকে ক্রোমোজোম। সো এটা আমরা বায়োলজিতে পড়েছি, ক্রোমোজোম বা হচ্ছে নিউক্লিয়ার, ডিএনএ, এগুলা। এবং সো প্রত্যেকটি কোষের মাঝে থাকে ক্রোমোজোম, যেগুলো তৈরি হয় ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডাবল হেলিক্স দিয়ে। এই ডিএনএ এর ভিতরে ক্ষুদ্র অংশে সেই প্রাণীর জীবনের বৈশিষ্ট্যগুলো বহন করে। যেমন মানুষের চুল, নখ ধারণা করা হয়, এগুলো আপনি আপনার বংশ বা আপনার বাবা থেকে পেয়েছেন। সো জিন হিসেবে পরিচিত। প্রতিটি ক্রোমোজোমে জিন থাকতে পারে। মানবদেহে 20,000 থেকে 30,000 জিন থাকে। সো এগুলো দাগিয়ে দাগিয়ে আপনারা পড়বেন। এ ধরনের এক সেট জিনকে জিনোম বলে। সো জিনোমটা হচ্ছে জিনের সমষ্টি। জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। জিনোম সিকোয়েন্স দিয়ে বোঝায় কোষের সম্পূর্ণ ডিএনএ বিন্যাসের ক্রম, কিভাবে এটা বিন্যাস হয়েছে, প্যাটার্নটা কেমন, রাইট? জিনোম যত দীর্ঘ হবে তার ধারণা করা তথ্য তত বেশি হবে। জিনোমের উপর নির্ভর করে ওই প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য কিরূপ হবে। যেহেতু একটি জিন হচ্ছে একটি প্রাণীর বৈশিষ্ট্যের বাহক, তাই যে কোনো প্রাণীর জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে সেই প্রাণীর কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিবর্তন করা হয়। যেহেতু জিনগুলো আসলে ডিএনএ এর একটি অংশ, তাই একটি জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএ সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয়। সো গাছের কলম করার মতো। গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। সো গবেষণার মাধ্যমে কি হচ্ছে, একটি জিন পরিবর্তন করে সেখানে আরেকটা জিন লাগানো। সো এটা কাছাকাছি কিন্তু একই প্রজেক্টের জিনিসের মধ্যে এই কাজটা করা হয়। এসব আরডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও। ওকে, জিন ছাড়া, সো এগুলো হচ্ছে আমাদের এই যে লাইনটা যদি আমরা বলি, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। তো জিন জোড়া লাগানো বা রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ সত্যিকার অর্থে কিভাবে, কি কাজে যথার্থভাবে ব্যবহার করা হয় সেটি বের করে বোঝার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন। বস্তুত জীব প্রযুক্তির এই অত্যাধুনিক শাখার উদ্দেশ্য হচ্ছে কোনো জীবনের নতুন ও কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পরিবর্তনের লক্ষ্য ওই জীবের জিন পৃথক করে অন্য জীবের জিনের সাথে সংযুক্ত করে নতুন জিন বা ডিএনএ তৈরি করা। তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে হিসেবে আমরা বলতে পারি জীবদেহে জিনোমকে প্রয়োজনীয় অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীব কোষ সৃষ্টির কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো
একটা জিনিসের সাথে আরেকটা জিন লাগানো বা জোড়া লাগানো, কাজে লাগানো, কলম করা, বা আমরা আমাদের ভাষায় যাই বলি। উচ্চ ফলনশীল জাতের ধান এবং অন্যান্য ফসল বা প্রাণী জিনের সাথে সাধারণত জিন জোড়া লাগিয়ে নতুন ধরনের আরো উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতের শস্য, প্রাণী, মৎস্য সম্পদ উৎপাদিত হয়েছে। এটি সহজ ভাষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড বা শস্য আমরা তৈরি করেছি ইতিমধ্যে, বা প্রাণীর ক্ষেত্রেও আছে, যেমন মাছ টাছ এগুলা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ও প্রয়োজনীয়তা। তো প্রয়োজনীয়তা আছে কিনা বা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা জানবো। বিশ্বের অনেক দেশেরই জনসংখ্যার তুলনায় খাদ্য ঘাটতি একটি সাধারণ সমস্যা, যার জন্য খাদ্য আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এই সমস্যার সমাধানে বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে বহুগুণ খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই বিষয়টি হাইব্রিড নামে পরিচিত। সো হাইব্রিড পদ্ধতিতে বলিনি আমরা, সেখানে কিন্তু আসলে বিভিন্নভাবে গবেষণা করে জিনিসটাকে চেঞ্জ করা হচ্ছে, তার জিনোম বা জিনোম সিকোয়েন্স গুলা। প্রাণীর আকার, মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, এই ধরনের কাজ করেও খাদ্য সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কৌশলগত পরিবর্তিত ইকোলি ব্যাকটেরিয়া বা ইস্ট হতে মানবদেহের ইনসুলিন তৈরি, হরমোন বৃদ্ধি, বামনত্ব, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদি চিকিৎসার জন্য জিন প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জিন প্রকৌশলের মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য স্বল্প সময়ে সুচারুরূপে স্থানান্তরণ করা সম্ভব হওয়ার কারণে সংশ্লিষ্ট উদ্ভাবক বা উদ্যোক্তাগণের নিকট প্রচলিত প্রজননের তুলনায় প্রযুক্তিটি অধিক গুরুত্ব পাচ্ছে। তো কেন গুরুত্ব পাচ্ছে সেটা সম্পর্কে আমরা জানলাম। আমাদের দেশীয় প্রযুক্তির উপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, আখ গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি বেশ কিছু সংস্থা কাজ করে অনেক উচ্চ ফলনশীল জাতের শস্য বীজ উৎপাদন করেছে। এসব বীজ ব্যবহার করে শস্য কয়েকগুণ বেশি হারে উৎপাদন সম্ভব হচ্ছে। স্বাধীনতার স্বাধীনতার অব্যবহৃত পরই হুম পরই আমাদের দেশে ধান গবেষণা, মানে স্বাধীনতার পরপরই আর কি, আমাদের দেশে ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল BRRI জাতের বহু ভ্যারাইটি ধান উৎপাদন করেছে। So, এটা সম্ভবত বাংলাদেশ রিসার্চ রুরাল রিসার্চ ইনস্টিটিউট। এটা এই ইনস্টিটিউটের উদ্ভাবিত পার্পল কালার বেগুনি রঙের উফস উফশি ধান দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি বাংলাদেশের প্রথিতযশা বিজ্ঞানী জনাব মাকসুদুল আলমের নেতৃত্বে একজন পাটের জিনোম, যেটা আমরা বলেইছিলাম যে মাকসুদুল স্যারের কথা বলেছিলাম আমরা, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার আমাদের দেশের সোনালী আঁশকে বিশ্বের দরবারে হারানো ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এছাড়াও ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে সহ অসংখ্য ফসলের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আগাছা সহিষ্ণু করা, পোকামাকড় প্রতিরোধ করা এবং বিভিন্ন জাতের মৎস্য সম্পদ বিশেষত মাগুর, কার্প, তেলাপিয়া ইত্যাদি বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বহুমাত্রিক ব্যবহারের পাশাপাশি এর কিছু বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এর মাঝে উল্লেখযোগ্যগুলো হচ্ছে জীববৈচিত্র্য অস্বাভাবিক পরিবর্তনের কারণে জীবজগতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি, অনৈতিক এবং অযাচিতভাবে জিনের স্থানান্তর, মানবদেহের প্রয়োগযোগ্য অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা হ্রাস ও অ্যালার্জি সহ উদ্ভাবন কিংবা ভয়াবহ জীবধ্বংসী বিধ্বংসী প্রাণী বা ভাইরাস উদ্ভাবনের আশঙ্কা ইত্যাদি। সো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার ঠিক আছে, বাট অতিমাত্রায় ব্যবহার করলে সমস্যা আছে। যেমন আমরা যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এটা যদি অকারণে খাই, একসময় কি হবে, আমাদের শরীরে যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেলে আপনি যতই অ্যান্টিবায়োটিক খান, এটার কাজে লাগবে না। সো আলটিমেটলি আপনি একটা এমন ধরনের রোগের শিকার হবেন যে যার কোনো ওষুধ নেই এবং আপনি মৃত্যুমুখে পতিত হবেন। সেই জন্য অধিকারে ব্যবহারটা আমাদের বেশ ক্ষতিই করছে। সো আমাদের জেনে বুঝে জিনিসগুলো করতে হবে। সো টেকনোলজি বলি, মেডিকেল বলি, যাই বলি, নলেজ ইনফরমেশন বা জানা ছাড়া উপায় নেই। আপনি না জেনে যাই করতে যাবেন, সেখানে কোনো কোনো ভাবে গলত করে ফেলবেন। যেমন আমরা এখানে কিছু জ্বর আসলেই না পাকিয়ে বসে তাই আমরা একটু অসুস্থ হলে ফার্মেসি থেকে ওষুধ নিই, বাট সেটা তো উচিত না, রাইট? কারণ ডাক্তার জানে আসলে কোন লক্ষণগুলো, কিসের সিমটমস, কি হলে কোন ধরনের ওষুধ খাওয়া উচিত হবে, বা মানে কোথা থেকে কোন ভাবে কি পাওয়ারের ওষুধ খেলে সেটার জন্য ভালো হবে। বাট আপনি না জেনে আপনার একটু জ্বর আসলে আপনি চলে যান, জ্বর তো আর কিছুই না, ট্রাফিক সিগন্যালের মধ্যে জ্বর হচ্ছে সিগন্যাল। আপনার শরীরের ভিতরে যে ফাংশনিং জিনিসগুলো সেগুলো ঠিক নেই, কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। তো সেই জন্য একটু জ্বর এসে সিগন্যাল দিচ্ছে দেয়ার ইজ সামথিং রং। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, কনসিয়াস। তো সেটা না হয়ে আমরা ফার্মেসিতে গিয়ে ওষুধ খেয়ে নিচ্ছি। সো এই ধরনের প্রবলেমগুলো আমাদের হচ্ছে, এবং অ্যান্টিবায়োটিকের এইটা নিয়ে কয়েকটা অর্গানাইজেশন কাজও করছে। সো আপনারা যেহেতু এখনো কলেজের স্টুডেন্ট, আপনারা এগুলো সম্পর্কে সচেতন থাকলে পরবর্তীতে এটা নিয়ে আপনারা সচেতন হবেন। আপনারা বড় ধরনের ক্ষতি হওয়ার আগে আপনার জিনিসগুলো বুঝতে পারবেন। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত, পরে ন্যানো টেকনোলজি নিয়ে আমরা পরে টিউটোরিয়ালে কথা বলবো। আসসালামু আলাইকুম।